তোরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আর তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমি শুরুতে একটা জিনিস ক্লিয়ার করব, সেই জিনিসটা হচ্ছে আসলে তোমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ভাইয়া, আমাদের পরাবৃত্তের কোনো একটি ইকুয়েশন আমরা যদি বের করি সেখান থেকে বিভিন্ন জিনিসগুলো কিভাবে বের করব। ওকে, তো আমি ওই জন্য হচ্ছে গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম কোনো একটা পরাবৃত্তের সমীকরণ সে যদি ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে তখন এবং শীর্ষ যদি মূলবিন্দু হয় তখন সে দেখতে এরকম, আর যদি শীর্ষ মূলবিন্দু না হয়ে x1 y1 হয় তখন তার ক্ষেত্রে x এর জায়গায় x - x1 থাকে, y এর জায়গায় y - y1 থাকে। এবং এই x - x1 y - y1 তাদেরকে আমি x - x1 চিন্তা না করে x চিন্তা করব, y - y1 কে y চিন্তা না ওইটা না চিন্তা করে y চিন্তা করব, অর্থাৎ এক কথায় বড় হাতের x y দিয়ে চিন্তা করব। তাহলে তখন আমার দেখা যাবে এই দুইটা সিমিলার হয়ে গেছে, সিমিলার বাট নট সেম, এই দুইটা সিমিলার বাট নট সেম। আমার কথা হচ্ছে এখান থেকে এটার সূত্র দিয়ে এই টাইপসের ম্যাথগুলা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখাবো। একইভাবে y² = 4ax, এটা হচ্ছে আমাদের x অক্ষকে ঘেরাও করে রাখা শীর্ষ মূলবিন্দু এমন একটা ইকুয়েশন। তো আমার কথা হচ্ছে
এটার ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। যদি শীর্ষ মূলবিন্দু না হয়ে অন্য কেউ হয় তখন তাকে আমরা এই আকারে প্রকাশ করব। এই আকারে প্রকাশ করে কিভাবে বিভিন্ন জিনিসগুলো বের করতে হয় সেটা আমি তোমাকে এখন দেখাবো। তবে এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, অনেকগুলো ইকুয়েশন দিয়ে তোমাকে দেখাবো। জিনিসটা তোমাকে আমি শিখাবো অনেকগুলো ইকুয়েশন দিয়ে, একটা ইকুয়েশন দিয়ে না। তাহলে দেখো আমরা তাহলে শুরু করে দিই। আমি প্রথমে তোমাকে বলি ভাইয়া, তাহলে এটা আমাদের গেল। হ্যাঁ, এটা আমাদের গেল। তো সিম্পল, আমরা প্রথমে তো তোমাকে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ভাইয়া, যদি আমার পরাবৃত্ত এরকম হয় y² = 4ax হয়, তখন এর মান হচ্ছে সে আমার x অক্ষকে ঘেরাও করে রাখছে এমন একটা পরাবৃত্ত, এবং আমরা ধরে নিলাম তার শীর্ষটা হচ্ছে মূলবিন্দু। এটা যদি আমার S বিন্দু হয় a, 0, আর এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, তাহলে আমার এটা হচ্ছে শীর্ষবিন্দু a of 0, 0, আর এটা হচ্ছে শীর্ষ নিয়ামকের ছেদবিন্দু z of -a, 0। এবং এখান থেকে আমরা বলতে পারি, এখানে যদি একটা লম্ব টানি, এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের টোটাল যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 4a। যদি নেগেটিভ আসে আমরা পরম মান দিয়ে দিই। এখন আমার কথা হচ্ছে, এই টাইপসের যতগুলা আছে, অর্থাৎ যারা আমার এক্স অক্ষকে ঘেরাও করে রাখে তাদের সবাইকে এটার নিয়মেই করতে হবে। আই রিপিট এগেইন, যারা এক্স অক্ষকে ঘেরাও করে রাখে তাকে সবাইকে এটার মতো করে করতে হবে। তো আমি একটু একটু করে দেখাই। মনে করো আমাদের আসে ইকুয়েশন হচ্ছে এরকম, y² হচ্ছে আমার 16x। তাহলে y² = 16x যদি থাকে তাকে লিখতে পারি y² = 4 × 4 × x। ওকে ভাইয়া, নো টেনশন। তাহলে আমরা বলতে পারি ভাইয়া, উইদাউট এনি টেনশন আমি এখান থেকে বলতে পারি ভাইয়া আমার a এর মান হচ্ছে 4। তাহলে তুমি a এর মান অলরেডি জেনে গেছো। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া এখান থেকে এটার শীর্ষবিন্দু কত, তাহলে তুমি আমাকে ডিরেক্ট আনসার দিয়ে দিতে পারবা। যেহেতু ভাইয়া y² = 4ax এর মতো, এর মানে এক কথায় বলে দেওয়া যায় এটার শীর্ষ হচ্ছে আমার 0, 0। এর মানে x এর মানও 0, y এর মানও 0। এখন যদি আমি তোমাকে বলি এটার উপকেন্দ্র কত, তুমি আমাকে এক কথায় আনসার দিয়ে দিবা ভাই উপকেন্দ্র হচ্ছে a, 0। এর মান কত? এর মান হচ্ছে 4। তাহলে আমাদের 4, 0। এবার আমি তোমাকে যদি বলি অক্ষরেখা এবং নিয়ক রেখার ছেদবিন্দু z কত, তখন তুমি আমাকে বলবা z মান হচ্ছে -a, 0। এর মানে -a, এর মান হচ্ছে 4, 0। এবং আমাদের এখানে এভাবে আমরা যত কিছু দরকার সব কিছু বের করে ফেলতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা যদি এরকম না হইয়া y² = -16x হইতো তখন আমি কি করতাম? তাহলে y² = -16x মানে হচ্ছে y² = 4 × এর মান হচ্ছে -4 × x। আমি আবার রিপিট করতেছি, তোমাকে সবসময় 4ax চিন্তা করতে হবে। তাহলে আমার এই মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দিলাম। দিস ইজ দ্য ভ্যালু অফ a = -4 ভাইয়া। এবার এর মান কত? -4। এখন আসো ভাইয়া, শীর্ষ আমার কোন বিন্দু? শীর্ষ মূল বিন্দু। তাহলে আমরা জানি শীর্ষ হচ্ছে 0, 0। এবার আসো ভাইয়া উপকেন্দ্র আমরা কি জানি? উপকেন্দ্র আমরা জানি হচ্ছে a, 0। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a? এর মান এখন হচ্ছে -4। তোমার দেখো টেনশন করা লাগতেছে না, তুমি সূত্র একটাই জানো, এটা হচ্ছে a, 0। তুমি a, 0 জানো, এর মান নেগেটিভ পজিটিভ এটা তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই। তোমার কথা হচ্ছে a, 0 বসাবা। এর মান কেমন? এর মান -4। তাহলে সুন্দর হিসাব -4, 0। তোমার কথা হচ্ছে এখানে z এর স্থানাঙ্ক হচ্ছে -a, 0। z অফ -a, 0। তাহলে তুমি z এর স্থানাঙ্ক বের করবা -a, এর মান কত? -4। তাহলে -4, 0। সো তোমার টেনশন করা লাগতেছে না, টেনশন তার, টেনশন নয় তোমার। তোমাকে জাস্ট এই সূত্রটা শিখে বলতে হবে এই সূত্রগুলো শুধু আমার, এভাবে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। এবার আসো ভাইয়া, আমার এখানে কি ভুল আছে? না ভাইয়া, কোনো ভুল নাই। দেখেন ভাইয়া, আমি যদি ইন জেনারেলি চিন্তা করি তাহলে y² = 16x এটা আমার কেমন? এটা হচ্ছে x অক্ষকে ঘেরাও করে রাখে এবং শীর্ষ মূলবিন্দু এবং ধনাত্মক দিকে। তাহলে আমরা এটার গ্রাফ যদি আঁকি, এটা দেখতে এরকম হবে। এবং এটার গ্রাফ যদি আঁকি, a মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক দিকে মুখ করে থাকে, তাহলে এটার গ্রাফ দেখতে এরকম হবে ভাইয়া। ঠিক আছে, এরকম। এখন ভাইয়া একটা একটা করে দেখাই। এটার শীর্ষ মূলবিন্দু 0, 0। জি ভাইয়া, আমি বিশ্বাস করে নিলাম। এটার উপকেন্দ্র 4, 0। জি ভাইয়া, আমি বিশ্বাস করে নিলাম। এটার
জেড বিন্দু হচ্ছে -4,0। জি ভাই আমি বিশ্বাস করতে কোনো সমস্যা নাই। এবার এখানে আসো, এটার শীর্ষবিন্দু হচ্ছে 0,0। এবার আসো, এটা যদি শীর্ষ হয় এখানেই আছে আমার উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আছে? -4,0। এই যে দেখো -4,0 মিলে গেছে। এবার জেড, জেড মানে হচ্ছে এখানে নিয়ামকের এখানে ছেদবিন্দু, এটা হচ্ছে 4,0, দেখো মিলে গেছে। তাহলে দেখো চিত্রটা উল্টে গেল, চিত্রটা উল্টানোর কারণে আমার উপকেন্দ্র এ পাশে চলে আসলো, তখন উপকেন্দ্র -4,0, আর নিয়ামক এখানে চলে গেল, তখন নিয়ামক 4,0। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, চিত্র আমার উল্টে গেছে বাট আমার ইকুয়েশন তো উল্টাচ্ছে না। এক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হচ্ছে, তুমি জাস্ট এটাই মাথায় রাখবা, এটাই মাথায় রাখবা। তোমার কি আসবে না আসবে সেটার জন্য চিত্র আঁকার কোনো দরকার নেই। পরীক্ষায় চিত্র আঁকা ডাইরেক্ট লাগবে না, পরীক্ষায় চিত্র আঁকা ডাইরেক্ট লাগবে না। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া আমাদের সব সময় তুমি তাকে y স্কয়ার ইকুয়ালস টু 4ax এ কনভার্ট করো। সিমিলারলি এটা ইউজ করা যাবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay এর জন্য। এর মান পজিটিভ নেগেটিভ আসবে এটা তার ব্যাপার, এটা দিস ইজ নট মাই ম্যাটার, দিস হার ম্যাটার, তার ম্যাটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে ভাইয়া এই সব কিছু থেকে আমরা একটা কথা বলতে পারি, চিত্র দেখার আমার কোনো প্রয়োজন নাই, আমাকে ইকুয়েশনগুলো বুঝতে হবে। আগে বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? তোমাদের অনেকের নাকি এই জায়গায় কনফিউশন, আজকে আমি দেখবো কেন কনফিউশন থাকে। বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একটু ক্লিয়ার কিনা? এরপর আমি পরের স্টেপে যাচ্ছি, তোমার টেনশন করার দরকার নাই। এবার মূলবিন্দু না হয়ে অন্য কোনো কিছু থাকলে কি হবে? হ্যাঁ দেখাবো, কোনো সমস্যা নেই, দেখাবো, কোনো সমস্যা নেই। একটু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। বিশেষ করে এই স্থানাঙ্ক নিয়ে কয়েকজনে আমাকে একটু প্রশ্ন করছিলা, এই স্থানাঙ্ক নিয়ে কয়েকজন আমাকে পার্সোনালি প্রশ্ন করছিলা। তোমাদেরকে বলবো তোমরা একটু আমাকে কমেন্ট করে ইনফর্ম করিও যে তোমাদের ক্লিয়ার কিনা। বিশেষ করে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাকে স্থানাঙ্ক নিয়ে প্রশ্ন করছিলা যে ভাইয়া এগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে, তারা আমাকে বলবা, তারা অবশ্যই কমেন্ট করে বলবা। কারণ মেইনলি আমি তাদের জন্যই জিনিসটা আবার বলতেছি, মানে অন্যভাবে বলতেছি। আগের মতো বললে তো ক্লাস আগেরটা দেখলেও হয়তো, অন্যভাবে বলতেছি যাতে করে ক্লিয়ার হয়। আমার কথা হচ্ছে দাঁড়াইছি ক্লিয়ার করার জন্য, 100% ক্লিয়ার তোমারে করবো, যতক্ষণ সময় আমার লাগুক, যতক্ষণ চিল্লানো লাগুক, কোনো সমস্যা নেই। এই যে আরেকটা জিনিস দেখাই, মনে করো এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কি জানি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানি আমরা x = a। তাহলে এখানে যখন আসবা তখন হবে x = a এর মান কত? 4। যখন এখানে আসবে তখন x = a এর মান কত? -4। শেষ, উপকেন্দ্রিক লম্ব হয়ে গেল। এবার তুমি যদি বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। তাহলে আমরা এখানে বলবো 4a, a মানে কত? 4, তার কিন্তু পরম মান, তাহলে 4 × 4 = 16। আর যখন আমি এখানে করব তাহলে 4a, এর মান কত? -4, এটার কিন্তু পরম মান। সো পরম মান করলে -16 এর পরম মান, এর মান হচ্ছে 16। শেষ হয়ে গেল, তো কোনো টেনশন নাই। আমার কথা হচ্ছে তোমার ওই ধরনের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে তুমি এই যে এটা শিখছো, খালি এটা দিয়েই শিখবা, খালি এটা দিয়েই শিখবা, খালি এটা দিয়েই শিখবা, অন্য কিছু তোমার টেনশন করার দরকার নেই। চিত্র কেমন হবে, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এটা তোমার টেনশন না। বাই দ্য ইকুয়েশন অটোমেটিক এটা কনভার্ট হয়ে যাবে। দেখো অটোমেটিক সে তার মতো করে চলে আসতেছে। যেখানে উপকেন্দ্র এখানে 4,0 আসছিল, এখানে কিন্তু 4,0 হওয়ার কথা না, -4,0 হওয়ার কথা, অটোমেটিক চলে আসছে। সো এটা নিয়ে তোমার মাথা ব্যথা না, তোমার কথা হচ্ছে জাস্ট এটা দেখে তুমি দেখো। তুমি এখানে বলো নাই এ ধনাত্মক নাকি ঋণাত্মক, সো ধনাত্মক আসলে ধনাত্মক বসাবা, ঋণাত্মক আসলে ঋণাত্মক বসাবা, যা পাওয়ার তাই পাবা। অলসো ফর ইকুয়েশন, নট ফর স্থানাঙ্ক। উইথাউট স্থানাঙ্ক তুমি ইকুয়েশনও ঠিক সেম কাজটা করবা। ফর এক্সাম্পল এখানে x = a এর মান 4, এখানে x = a এর মান -4 হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবার বলো ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? এবার বলো নিদ্রিতা সায়ানা, তুমি প্রশ্ন করছিলা, তুমি বুঝছো কিনা বলো এবার।
সবাই বুঝছে কি না? এতটুকু ক্লিয়ার কি না? তেন আমি সামনের দিকে আগাই। আচ্ছা, এবার আসো। আসলে জিনিসগুলো খুবই ইজি। হয়তো তোমরা যে কাজটা করতেছো, তোমরা হচ্ছে ওই চিত্র সহ মিক্স আপ করে ফেলতেছ। না, আমি শুধু ইকুয়েশন ওয়াইজ চিন্তা করব। চিত্র ওয়াইজ চিন্তা করলে সেটা আমি পার্সোনালি আলাদা চিন্তা করব। একসাথে দুইটা চিন্তা করতে গেলে ঝামেলা পড়ে যাবা, যেহেতু তোমরা এখনো এখানে এগুলোর সাথে নিও। তো আমরা যারা মনে করো পড়াইতে অভ্যস্ত, আমাদের জন্য কোনো সমস্যা নেই। বাট তোমরা যারা নিউ, তাদের জন্য হচ্ছে একসাথে দুইটা চিন্তা করতে গেলে ঝামেলায় পড়ে যাবে। তুমি অনলি ওয়ান থিং চিন্তা করবা। জাস্ট ইকুয়েশন চিন্তা করলে ইকুয়েশন, স্থানাঙ্ক এগুলা, আর চিত্র চিন্তা করলে চিত্র। একসাথে চিন্তা করার দরকার নাই, তোমার মাথায় চিত্র সবসময় থাকবে এটা। এবার আসো ভাইয়া, পরীক্ষায় কি থাকলো? আমি ক্যালকুলেশন করার পর আমি পাইলাম এরকম, y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3 এভাবে আসে। ভাই আমার যখন এভাবে আসে, আমি এখান থেকে দেখেই বুঝতেছি ভাই y যেহেতু একা নাই, x যেহেতু একা নাই, এর মানে আমি বুঝতেছি এটার শীর্ষবিন্দু আমরা মূলবিন্দু নাহি পাই, শীর্ষ মূলবিন্দু না। তো তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে আগে এটাকে কনভার্ট করো। y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কত দিলে মিলে? হাফ দিলে মিলে x প্লাস 3। তুমি এটাকে এভাবে রাখবা না, তুমি এটাকে লিখবা y স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু a ইন্টু x প্লাস 3। এর মানে তোমাকে বুঝে নিতে হবে, তুমি y এর জায়গায় বসাইছো y মাইনাস 5 এর জায়গায়, এর মান হচ্ছে হাফ, x বসাইছো x প্লাস 3 এর জায়গায়। এটা তোমাকে বুঝে নিতে হবে। একটু আগে তোমাকে জিজ্ঞেস করছিলাম শীর্ষবিন্দু কত, তুমি সাথে সাথে আমাকে আনসার দিছিলা ভাই এর শীর্ষবিন্দু হচ্ছে 0,0। তোমাকে জিজ্ঞেস করলাম উপকেন্দ্র কত, তুমি আমাকে আনসার দিছিলা a,0। তোমাকে বলছিলাম জেড বিন্দু স্থানাঙ্ক কত, তুমি আমাকে আনসার দিছিলা -a,0। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের অক্ষরেখার সমীকরণ কত, তুমি আমাকে আনসার দিছিলা x = a। আমি তোমাকে আনসার জিজ্ঞেস করছিলাম নিয়ামক রেখার সমীকরণ কি, তুমি আমাকে আনসার দিছিলা x = -a। তুমি আমাকে জিজ্ঞেস করছিলা অক্ষরেখার সমীকরণ কি, তুমি আমাকে আনসার দিছো অক্ষরেখা হচ্ছে আমার x অক্ষ মানে y = 0। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের উপকেন্দ্রিক, আমাদের এই যে নিয়ামক, আমাদের কি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a তো অলরেডি পারবা, আশা করি সমস্যা নেই। এই 6টা আমি বের করে দেখাই, সব বের করতে পারবা। আসো আমরা এই 6টা এটা করে বের করে দেখাই। এই যে সূত্রগুলো তুমি আমাকে বললা, কার জন্য বললা? তুমি বললা হচ্ছে y² = 4ax এর জন্য। ভাই আমার কথা হচ্ছে যে কোনো একটা স্থানাঙ্ক থাকে সবসময় কোন ফরম্যাটে ভাইয়া? x, y ফরম্যাটে। যে কোনো একটা স্থানাঙ্ক সবসময়, এখানে যত স্থানাঙ্ক দেখতেছ সবগুলো x, y ফরম্যাটে আছে। কোন x ভাই? ছোট x, বড় x না, ছোট x। তাহলে ছোট x ছোট y আকারে সে আছে, তাহলে আমরা বলতে পারি স্থানাঙ্কগুলো ছোট x ছোট y আকারে আছে। তাহলে আমার কথা হচ্ছে এখানে পার্থক্যটা কোন জায়গায় দেখো, এখানেও স্থানাঙ্ক 0,0, তবে সেটা হচ্ছে বড় x আর বড় y। বাট বড় x আর বড় y এগুলো কিন্তু আমি ধরে নিছি, প্রকৃত নয়। তাহলে এই বড় থেকে ছোটতে আমাকে রূপান্তর করে নিতে হয়। ওই কারণে তোমাকে যখন বললো শীর্ষ, তুমি জানো শীর্ষ বাই 0,0, কিন্তু সেটা কার জন্য? ছোটর জন্য। যদি ছোট দিয়ে ইকুয়েশন করো, সেটা কার জন্য? বড়র জন্য। যদি বড় দিয়ে ইকুয়েশন করো, এই যে তোমার এখন বড় দিয়ে ইকুয়েশন, সরি এখানে তো বড় হাতের x দিতে ভুলে গেছি। এখন আমার কথা হচ্ছে এই 0,0 মান হচ্ছে বড় হাতের y এর মান, বড় হাতের x এর মান। সো তোমার পরীক্ষা আনসার কিন্তু বড়তে বের করা যাবে না, বড়টা তুমি ধরছো, স্যাররা বলে নাই।
ওই কারণে ছোটতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি শীর্ষ 0 0, এর মানে x এর মানও 0, y এর মানও 0, এর মানে হচ্ছে বড় হাতের x এর মানও 0, এর মানে বড় হাতের y এর মানও 0। বাট আমার কথা হচ্ছে এইতে এর মানে হচ্ছে 0 0, কিন্তু কথা হচ্ছে আমি তো ছোটটাতে রূপান্তর করতে যাচ্ছি, বড় হাতেরটা 0 হলে ছোট হাতেরটা কত হয় সেটা আমার বের নাহি করলে হয়। তাহলে আসি আমরা এটা বের করে নিই। x এর জায়গায় আমরা কি বসাবো, x + 3, ছোট হাতের x + 3 = 0, তাহলে x হচ্ছে -3। একইভাবে বড় হাতের y = 0, বড় হাতের y মানে হচ্ছে y - 5 = 0, তাহলে y = 5। তাহলে আমরা বলতে পারতেছি আমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখন ডাইরেক্ট বলতে পারবো x এর মান হচ্ছে -3, 5। এর মানে ছোট হাতের x এর মান যখন -3, দেখো ছোট হাতের x এর মান যখন -3, এখানে ছোট হাতের x এর মান -3 বসালে বড় হাতের x এর মান কত আসে, 0 আসে। ছোট হাতের y এর মান যখন 5, এখানে 5 বসালে y এর মান 0 আসে, এর মানে 0,0 ঠিকই আছে। সো তোমার টেনশন করার দরকার নাই, তুমি সবসময় টেনশন করবে এটা, এই যে 0 0 বলতেছি বড় হাতের জন্য এইগুলা বড় হাতের মান, ছোট হাতের জন্য ছোট হাতের মান। যখন আমি বড় হাতে আসি তখন আমাকে বুঝতে হবে এরা আমার বড় হাতের মান, এই বড় হাতের মান আনসার দেখাইলে হবে না, আনসার সবসময় ছোট হাতে দেখাইতে হবে। ওই কারণে আমি দেখাইলাম শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা। এবার আমার উপকেন্দ্র সবসময় আমার a, 0, তাহলে উপকেন্দ্র যদি a, 0 হয় তাহলে আমরা এই যে উপকেন্দ্র কি ভাইয়া a, 0, তাহলে a, 0 এটা কার মান, x এর মান, 0টা কার মান, y এর মান। এটা কোন x এর মান, যেহেতু বড় দিয়ে করতেছো বড় x এর মান, তাহলে আমরা বলতে পারি বড় x এর মান a আর ছোট x এর মান হচ্ছে, বড় y এর মান হচ্ছে 0। তাহলে বড় x এর মান যদি a হয়, x মানে হচ্ছে আলটিমেটলি x + 3, আর a মানে কত, a মানে হচ্ছে আমাদের হাফ। তাহলে আমরা বলতে পারি x হচ্ছে হাফ - 3, তাহলে আমরা x বলতে পারি 2 3 × 6 -5 হয়। আর এদিকে আমরা বলতে পারি y 0 মানে হচ্ছে y - 5 = 0, এর মানে হচ্ছে y 5, এর মানে হচ্ছে আমরা বলতে পারি কি আমাদের y এর মান 5 আসলো, x এর মান এটা, সুতরাং স্থানাঙ্ক হয়ে গেল -5/2, 5, এর মানে স্থানাঙ্ক আমার এটাই হবে। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক ভাইয়া a, 0, তবে কোন হাতে, বড় হাতে বের করলে হবে না, তোমাকে ছোট হাতে রূপান্তর করতে হবে। এই ছোট হাতে রূপান্তর করার পর আমি পাইলাম এটা, এই যে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্রের স্থানাঙ্ক। আগে আমাকে বলো এই দুইটা বুঝছো কিনা, তারপর সামনে আগাবো একটা একটা করে সব বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। এবার যখন বলতো x এবার z এর মানে -a, 0, তাহলে x এর মান কত হইতো, -a, তখন এখানে একটা মাইনাস আসতো যা আসে তা। তাহলে আমি আশা করি z বিন্দু বের করা লাগবে না। তোমরা বলো এই দুইটা বের করা বুঝছো কিনা, বুঝেই ছাড়বো, বুঝছো কিনা বলো। এই বুঝছো কিনা বলো, যারা কনফিউশন, বিশেষ করে আমাকে কয়েকজনে প্রশ্ন করছিল, নিদ্রিতা, সায়ানা, তারপর সাকিব, অনেকে প্রশ্ন করছিল, তোমরা একটু তাড়াতাড়ি রিপ্লাই দিবা, কারণ আমি তোমাদের ফোকাস করে কিন্তু এগুলো পড়াচ্ছি, না আমি ডিরেক্ট ম্যাথে চলে যাইতাম। ও নিদ্রিতা, সানায়া, আমি বলছি সায়ানা, আর একটা হইলে তো হয়, এটা সায়ানা নাকি সানানা তা এটা তো আমি জানি না, একটা হইলে হয়, মানে এটা যে তুমি, সেটা তো তুমি বুঝছো, এটাই হচ্ছে আমার ক্রেডিট। নির্দিতা সানায়া, এটা কি তোমার আসলে প্রকৃত নাম নাকি ছদ্মনাম, যেরকম রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর? আচ্ছা, জামিউল ইসলাম বললো লাস্ট লাইন রিপিট করার জন্য। লাস্ট লাইন বলতে আশা করি তুমি এটাই মিন করতেছ। তা আমার কথা হচ্ছে, দেখো তোমাকে বললো উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে। উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে কি, a, 0, এই a, 0 মানে হচ্ছে x আর y এর মান। তুমি এখন যে ইকুয়েশনের জন্য বের করতেছো সেখানে কোন x y আছে, বড় হাতের x বড় হাতের y, এর মানে a, 0, হ্যাঁ ভাই a, 0, x এর মান a, y এর মান 0, তবে কোন x, বড় x, তাহলে বড় হাতের x এর মান a, বড় হাতের y এর মান 0। বড় হাতের x এর জায়গায় এটা বসাই দিবা, বড় হাতের y এর জায়গায় এটা বসাই দিবা। বসানোর পর ছোট হাতের x এর মানটা বের হয়েছে এটা, ছোট হাতের y এর মান বের হয়েছে এটা। তাইলে বড় হাতে যদি a, 0 হয়, ছোট হাতে সেটা হবে -5/2, 5, এর মানে ছোট হাতের x, y সেটাই হচ্ছে তোমার আনসার। এটাই হচ্ছে তার প্রকৃত উপকেন্দ্র।
নিদ্রিত সানায়া তুমি একটা প্রশ্নগুলো যদি মাইনাস হয়, মাইনাসেরটা আমি এটার পরেই দেখাবো, আগে প্লাসটা দেখে শেষ করাই। মাইনাস চলে আস্তে আস্তে, আগে একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা। মাইনাসেরটা আমি দেখাবো এটা প্লাস দেখাইছি, মাইনাস দেখাইনি, দেখাবো। একটু বুঝছি কিনা এটা বলো, একটু বুঝছি কিনা। ওকে, যদি এতটুকু বুঝো দেন আমি তাহলে আরো কয়েকটা দেখাই, এখান থেকেই দেখাই। এবার হচ্ছে তোমাকে আমাদের এই যে কি বলে উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করতে বলছি, সেটা হচ্ছে x ইকুয়ালস টু a। তাহলে এটা হচ্ছে x ইকুয়ালস টু a, কোন x? ছোট x। এখন লাগবে কোন x? বড় x। এর মানে এবার বড় x ইকুয়ালস টু a, মানে এক কথায় ছোটকে বড়তে রূপান্তর করবো, কাজ হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু a, তো আমার বড় হাতের x এ রাখলে হয় না, তাহলে বড় হাতের x এর জায়গায় কি আনতে হবে? ছোট হাতের x। তাহলে x এর জায়গায় কত আসবে? x প্লাস 3। তাহলে x প্লাস 3 আর a এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা x ইকুয়ালস টু বলতে পারি হাফ মাইনাস 3, এর মানে x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 5/2। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 5/2, এটা হচ্ছে সমীকরণ। একটু সুন্দর করে লিখতে চাইলে লিখতে পারবা 2x ইকুয়ালস টু মাইনাস 5, এর মানে 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাই আমার আনসার, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্রের সমীকরণ, সরি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার যদি তুমি আমাকে বলো এই যে আমাদের কার সমীকরণ? নিয়ামক রেখার সমীকরণ। এর মানে কি? x ইকুয়ালস টু মাইনাস a, তখন জাস্ট এরকম হবে x ইকুয়ালস টু মাইনাস a। তো x এর জায়গায় x প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস হাফ, তখন বলবো x ইকুয়ালস টু তোমার বের হবে মাইনাস হাফ মাইনাস 3, এর মানে হচ্ছে আমাদের কত? 7/2 হবে না? 7/2 মাইনাস 7/2, তখন আমি লিখতাম হচ্ছে 2x প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কার সমীকরণ? এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এবার যদি বলে তোমাকে অক্ষরেখার সমীকরণ y ইকুয়ালস টু 0, তাহলে বড় হাতের y ইকুয়ালস টু 0 দিবা, বড় হাতের y এর জায়গায় এই y এর মানটা বসে দিব, y মাইনাস 5। শেষ, খেলা শেষ, জমে গেছে। একটু সবাই বুঝছো কিনা বলো? তন্ময় দাস বলতেছে ছোটকে বড়তে রূপান্তর করলে কাজ হয়ে যাবে, ভুল কথা। বেশি বড় ওই জন্য তাকে ছোটতে রূপান্তর করলে কাজ হয়ে যাবে। আমরা ওই যে বড়গুলো রাখতেছি না, আনসার বের করছেন ছোট লাগতেছে, এর মানে ফলন কিন্তু ছোটতে হয়, বড়তে নয়। ওকে, এবার আসো সেম জিনিসগুলো করবো। এবার ভাইয়া আমার ইকুয়েশন যদি এরকম থাকতো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তখন আমি কি করতাম? 4a, এই যে মাইনাসটা a এর ভিতর ঢুকিয়ে দিলাম, কাজ শেষ। এর মানে এবার হচ্ছে a এর মান হচ্ছে মাইনাস হাফ, আর কিচ্ছু না, এক্স্যাক্টলি আগের মতো, জাস্ট a এর মান হচ্ছে কত? মাইনাস হাফ। করবা? করো। বললো শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করবো। তাহলে দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0, এর মানে x এর মান 0, y এর মান 0। কোন x? বড় x। তাহলে আগের মতো আসবে, হুবহু সেম। সো আমার এটা যেহেতু আগের মতো, এখানে a এর কোনো হাত নাই, সো আমি এটা নিয়ে টেনশন করতেছি না, আমি এই দুইটা বের করব। একটা হচ্ছে s মানে কি? আমাদের উপকেন্দ্র। তাহলে আমি যদি উপকেন্দ্র বের করতে যাই ভাইয়া, উপকেন্দ্র হচ্ছে আমাদের a,0। উপকেন্দ্র a, যদি 0 হয়, এর মানে কার মান? x এর মান a, y এর মান 0। কোন x? বড়টা। তাহলে আমাদের বড় হাতের x ইকুয়ালস টু a, আর আমাদের বড় হাতের y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে উপকেন্দ্র a,0 মানে হচ্ছে কোনটা? বড়টা না ছোটটা? বড়টা। তাহলে আমরা বড় দিয়ে কাজ হবে? হবে না, বেশি বড়, এটা ছোট করতে হবে। তাহলে আমাদের ছোট করতে হবে, রিসাইজ করব। তাহলে আমরা আসি, x এর জায়গায় বসাই দিই x প্লাস 3। এর মান কত? এর মান এবার কিন্তু মাইনাস হাফ। আগে প্লাস হাফ ছিল, প্লাস হাফ বসাইছো, এখন মাইনাস হাফ আছে, মাইনাস হাফ বসাবা। এই যে মাইনাস হাফ, তাহলে আমরা x ইকুয়ালস টু বলতে পারি মাইনাস হাফ মাইনাস 3, এর মান হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 7/2 হয়ে গেল। আসুক না, আমার টেনশন নাই। এবার হচ্ছে y এর জায়গায় হচ্ছে y মাইনাস 5, y মাইনাস 5 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস y ইকুয়ালস টু হচ্ছে কত? y ইকুয়ালস টু 5। সো আমরা বলতে পারি সুতরাং আমাদের উপকেন্দ্র s অফ মাইনাস 7/2, 5 বড় থেকে ছোটতে রূপান্তর করলে হয়ে যাবে। সব জায়গায় বড় দিয়ে কাজ নয়, অনেক জায়গায় ছোট দিয়ে আমার আসল কাজটা হয়, ওই সেই ছোট দিয়ে আমরা কাজটা করতেছি। আমার বড় দিয়ে কাজ হবে না, বড় ছিল, বড়টাকে আমরা ছোট বানাই আনসারটা বের করে নিলাম। এবার আসো, তোমার কত? জেড বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। জেড মানে কি? মাইনাস a,0। তাহলে আমাদের জেড বিন্দু হচ্ছে কত? মাইনাস a,0। কার মান? মাইনাস a, x এর মান। তাহলে x এর মান হচ্ছে মাইনাস a, y এর মান হচ্ছে 0। তাহলে x মানে কি? x প্লাস 3 মাইনাস a মানে কত? a মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ক্যালকুলেশন করে আনসার বের হয়ে যাবে। এবার বুঝছো কিনা বলো?
এই জিনিসগুলো তোমাদের মাথায় নাকি ঢুকতেছে না, কোনো সমস্যা নাই, আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছে। এবার বলো তোমাদের সমস্যা হবে কিনা, এই ক্লিয়ার কিনা বলো, সম্পূর্ণটা ক্লিয়ার কিনা? তন্ময় দাস, ইমু ভাই কোন, ইমু ভাই আর লম্বাটা নাকি বাইটটা? আরে ভাই আমি বাইটটা, এটা আমিও জানি, কোনো সমস্যা নেই। সবসময় লম্বা দিয়ে কাজ নাই হয়, আমার সময় আমার মতো বাইটটারও দরকার হয়। এই বাইটটা হওয়ার কারণে দেখো ক্যামেরার সাথে আমার বোর্ডের সেটা মানে 100% পারফেক্ট। ওই দিন মিশুরাইন এখানে দাঁড় করেছিলাম, আরে ভাই তার মাথা উপরে উঠে গেছে, তখন কি হয়েছে, এবার মাথা দেখা গেলে বোর্ড দেখা যায় না, বোর্ড দেখা গেলে মাথা দেখা যায় না, কি একটা অবস্থা। ওই জন্য বাইটটা হইতে হয় প্রমাণ সাইজ। ওকে, সামনের দিকে আগাই। এবার আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাকে কেউ প্রশ্ন করার মতো হয়ে নাই। আচ্ছা, আমি তো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax দিয়ে ব্যাখ্যা দিছি, হুবহু সেম ব্যাখ্যা x স্কয়ার ইকুয়ালস টু 4ay এর জন্য। এর মানে বুঝতে পারছো, তুমি ইকুয়েশন, তুমি সূত্র শিখবে শুধু দুইটার জন্য, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, x স্কয়ার ইকুয়াল 4y এর জন্য। দেন বাকিগুলো হচ্ছে তাদের মতো করে দিবা। সে মাইনাস, তোমার কোনো টেনশন নাই, তুমি মাইনাসটা এর ভিতরে ঢুকিয়ে দিবে, একে মাইনাস বানিয়ে দিবা, কাজ শেষ। তুমি তোমার মতো করে যাবা। অনেকে বলে যে সাইজ ডাজন্ট ম্যাটার। কে বলতো সাইজ ডাজন্ট ম্যাটার? আমাদের সাইজ কোনটা ম্যাটার সেটা আমাকে দেখতে হয়, তুমি সাইজ ডাজন্ট ম্যাটার বললে হবে না। ফর এক্সাম্পল, আমি যদি আরো বাইটটা হইতাম তাহলে এই যে এরকম, তখন দেখা যেত আমি এভাবে কথা বলতে হইতো, সাইজ ম্যাটার। লম্বা হলে উপরে উঠে যেতাম, সাইজ ম্যাটার, প্রমাণ সাইজ, দিস ইজ কল্ড বেটার সাইজ। এবার হচ্ছে উদাহরণ 2, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8। বলা হলো ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমরা আসি প্রথমে এই ম্যাথের বেসিক দেখি, সেটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব। হ্যাঁ, তো ফোকাস দূরত্ব বের করব আমরা। একটু আগে তোমাদেরকে এই জিনিসটা বলি, সেটা হচ্ছে ভাইয়া এখানে একটু খেয়াল করে দেখো, এটা এস বিন্দু, এটা এ বিন্দু, এটা জেড বিন্দু, এটা হচ্ছে অক্ষ, আর এটা যেহেতু শীর্ষবিন্দু
এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন ফোকাস দূরত্ব কি জিনিস? ফোকাস দূরত্ব তার আরেকটা নাম হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে তার যে কোনো একটা বিন্দু যদি তুমি নাও, এটা হচ্ছে উপকেন্দ্র। এই উপকেন্দ্র থেকে তার যে কোনো একটা বিন্দু দূরত্ব, এটাকে আমরা বলি ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। অনেক সময় এটাকে নাভি দূরত্বও বলা হয়। এবং জেনে রাখবা এই এসটাকে তিনটা নামে ডাকা হয়। উপকেন্দ্র বলা হয়, ফোকাস বলা হয়, নাভি বলা হয়। হ্যাঁ, আমাদের ফোকাস কোথায়? নাভিতে। এই নাভি দরকার আছে, তাহলে আমরা বলতে পারি এটাকে ফোকাস বলা হয়, এটাকে উপকেন্দ্র বলা হয়, এখানে নাভি বলা হয়। তার থেকে কোনো বিন্দুর দূরত্ব পরাবৃত্তের উপরস্থ, তাকেই বলি ফোকাস দূরত্ব, তাকেই বলি উপকেন্দ্রিক দূরত্ব, তাকেই বলি নাভি দূরত্ব। এই দূরত্বটা ভাই, এটা আমরা জানি, সেই বিন্দুটা জানা আছে। এখন তোমার প্রশ্ন করা হলো এই বিন্দু যেটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, এক্স কমা ওয়াই, উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। এখন তোমাকে বললো এক্স কমা ওয়াই মানে তো যে কোনো বিন্দু হইতে পারে, বাট যখন তোমাকে 100% শিওরলি বলে দিল ভাই এই দূরত্বটা 8, তখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া 8 তো খালি এখানে না, 8 তো আমার এখানেও হয়, কারণ এটা তো প্রতিসম, এর মানে এখানেও তো 8 হয়। জি ভাইয়া, তাহলে আমার কথা হচ্ছে যেহেতু এখানেও দূরত্ব 8, এখানেও দূরত্ব 8, আর অন্য কোনো জায়গায় 8 না, কিন্তু যত এদিকে যাবা ততই বাড়বে, যত এদিকে আসবে তত কমবে দূরত্বটা। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যখন দিয়ে দিল, এর মানে বিন্দুটা ফিক্সড। এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বললো, তো এখন তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি এটা কাজ করো, এটাই তোমার মূল বিন্দু, এটা তোমার কি, এটা তোমার মূল বিন্দু। ওকে ভাইয়া, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এই যে এটা বলতে পারি, এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে ওয়াই। সিম্পল হিসাব, এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই, এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই। এখন এটা হচ্ছে আমার নিয়ামক বা দিকাক্ষ। এখন আমরা যেটা কাজ করি, যে উপরস্থ কোনো বিন্দু কারণ হলে পি অফ এক্স কমা ওয়াই, সেই পি বিন্দু থেকে যদি আমি লম্বটা আনি এসপি, এটা হচ্ছে পি এম লম্ব দূরত্ব। তো আমরা জানি কি এসপি ইকুয়ালস টু কি জানি ভাইয়া, এসপি ইকুয়ালস টু আমরা পি এম জানি। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু পি এম, পরাবৃত্তের জন্য, অনলি ফর পরাবৃত্ত। তাহলে এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া এখানকার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি এক্স, এটা যদি এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। এরপর এতটুকু দূরত্ব উপকেন্দ্র পর্যন্ত, এটাকে আমরা বলি এ। এটা যদি এ হয়, এই দূরত্ব আমার এ হয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এটা যদি এক্স হয়, এতটুকু যদি এ হয়, তাহলে এই টোটাল যে দূরত্ব, এটাকে আমরা বলতে পারি এ প্লাস এক্স, এটাকে আমরা বলতে পারি এ প্লাস এক্স। এটা এ প্লাস এক্স মানে এটাও এ প্লাস এক্স। এক কথায় এসপি যে কথা, পিএমও সেম কথা, আর এই পিএমটাকেই বলা যায় এ প্লাস এক্স। এই পিএম যেটা, এটাকে আমরা বলতে পারি এ প্লাস এক্স। এখন আসো ভাইয়া, তাহলে আমরা বলতে পারি এস পি ইকুয়ালস টু এ প্লাস এক্স। তোমাকে কি দেওয়া আছে, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 8x, লিখো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 8x, এর মানে 4 ইন্টু 2 ইন্টু এক্স, এর মানে বুঝতেই পারতেছো এর মান 2। এখন একটু খেয়াল করো, এসপি কে আমরা বলতেছি উপকেন্দ্রিক দূরত্ব, সেই উপকেন্দ্রিক দূরত্ব এখানে দেওয়া আছে 8 একক, দ্যাট মিনস এসপি এর ভ্যালুটা 8, আর এর ভ্যালু আমি ইকুয়েশন থেকে বের করে নিলাম, দিস ভ্যালু ইজ 2, সো আমরা বলতে পারি 2 প্লাস এক্স। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এখান থেকে এক্স এর মান হচ্ছে ভাইয়া 6। তাহলে দেখি এক্স এর মান আমরা জানি 6। আমার কথা হচ্ছে এক্স এর মান যদি 6 হয়, এই একটা এক্স এর জন্য ওয়াই কয়টা, 2টা। তো এক্স এ না জানি ওয়াই জানতে হবে না, অবশ্যই জানবা, সিম্পল হিসাব। তাহলে ইকুয়েশনটাকে এক্স দ্বারা সিদ্ধ করো, যেহেতু এটা এক্সটা কোথাকার বিন্দু,
এক্স কমা ওয়াই, সে কি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে উপরস্থ একটা বিন্দুর এক্স জেনে গেছি, ওয়াই বের করব, তাহলে আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 8 ইন্টু 6, এর মানে 6 আটা 48। তাহলে যদি আমাদের 48 হয়, হ্যাঁ ঠিক আছে, আমাদের 48, তাহলে আমরা এটাকে বলতে পারি এভাবে ভেঙে 3 16 48, 16 ইন্টু 3, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি কি প্লাস মাইনাস 16 ইন্টু 3, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 4√3, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 4√3, ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 4√3। তাহলে এই ওয়াই এর ভ্যালুটাই হচ্ছে প্লাস মাইনাস 4√3, তাহলে আমরা এক্স এর মান জেনে গেলাম 6, ওয়াই এর মান প্লাস মাইনাস 4√3, এর মানে আমার যে স্থানাঙ্ক, আমার স্থানাঙ্কটা হচ্ছে 6, প্লাস মাইনাস 4√3, অ্যান্ড দিস ইজ মাই আনসার। সো আওয়ার আনসার ইজ 6, প্লাস মাইনাস 4√3, দিস ইজ আওয়ার আনসার। সো তোমরা একটু বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। এবার একটা ইম্পর্টেন্ট কথা, এক্সামে চিত্র আঁকা লাগবে কিনা শোনো ভাইয়া বলি। তুমি ম্যাথ করার সময় যদি এমন হয় ফিগার ইজ মোর ইম্পর্টেন্ট ফর সলভিং দিস ম্যাথ, দেন ফিগার ইজ ইম্পর্টেন্ট। বাট যদি তোমার ম্যাথ করার সময় মনে হয় ফিগার ইজ নাথিং, দেন ফিগার ইজ নট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি ম্যাথ করার সময় যদি তোমার ফিগারটাকে ইউজ করো, ফর এক্সাম্পল আমি এখান থেকে এসপি ইকুয়ালস টু পিএম, এটা আমি এমনিতেই জানি, এ প্লাস এক্স এর ভ্যালুটার জন্য কিন্তু আমাকে আবার ফিগারটা আঁকতে হচ্ছে, না হয় আমি এটা যে এ প্লাস এক্স বুঝতেছি না। সো ফর দিস টাইপ আমাকে ফিগারটা ড্র করতে হবে। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা জিনিস বলে রাখি, ফিগার আঁকার সোরা পদ্ধতি। এখন আগে এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝলে তারপর তোমাদেরকে ফিগার আঁকার সোরা পদ্ধতি দেখাবো। ফিগার আঁকার সোরা পদ্ধতি, দেখো একজনের প্রশ্ন করলে এটা বুঝে নাই, এসপি ইকুয়ালস টু পিএম এটা আমরা আগে থেকে জানি, ওই যে উপকেন্দ্র ই ইকুয়ালস টু ছিল এসপি ডিভাইডেড বাই পিএম, তাহলে আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1, তাহলে 1 ইকুয়ালস টু এসপি বাই পিএম। সো পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু আমরা জানি পিএম, আর অন্য সকল ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু ইপিএম। তো এখান থেকে আমি এসপি ইকুয়ালস টু পিএম জানি, এসপি ইকুয়ালস টু পিএম জানলে এবার পিএম এর মান বের করব। পিএম হচ্ছে এটা, তো এই বিন্দু স্থানাঙ্ক বের করব, এর মান হচ্ছে এটা আমার এক্স এর মান, এতটুকু আমার এক্স এর মান, এতটুকু ওয়াই এর মান, এটা আমার এক্স, এটা আমার এক্স মান হচ্ছে এটা আমার এক্স, এতটুকু আমার এক্স। আর এটা যদি উপকেন্দ্র হয়, আমরা জানি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু দূরত্বে, নিয়ামক রেখা ঠিক ততটুকু দূরত্বে, তাহলে এতটুকু দৈর্ঘ্য যদি এ হয়, এটা আমরা এ জানি, তাহলে এতটুকু দৈর্ঘ্য আমার এ হবে, এটাও এ, এটাও এ, তাহলে আমরা এতটুকু পুরোটা তো এক্স জানি, এই যে পুরোটা, এই পুরোটা এক্স আমি জানি, আর নতুন করে জানলাম এটা হচ্ছে আমার এ, তাহলে এটা এ, এটা এক্স, টোটালটা কত এ প্লাস এক্স। এটাই হচ্ছে পি থেকে এম, পি থেকে এম এর দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স, সেটা আমি দেখাইলাম, পি এম ইকুয়ালস টু এ প্লাস এক্স। এই স্কোয়ার থেকে রুট করে দিলাম, রুট করলে প্লাস মাইনাস আসবে না, সেই প্লাস মাইনাসটা আসছে, সেই প্লাস মাইনাসটা আসছে, স্কোয়ার থেকে রুট করলে তো প্লাস মাইনাস দিতে হয়। আর চিত্র থেকে বোঝা যাচ্ছে একটা এক্সের জন্য ওয়াই এর দুইটা মান আসবে, চিত্র থেকে বোঝা যাচ্ছে। এবার সবার ক্লিয়ার কিনা?
এই তন্মদাস কি বলো y প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 8 করতে থেকে আসবে এখানে 64 আছে নাকি প্লাস মাইনাস 8 কেন প্লাস মাইনাস 4√3 এতটুকু সবার ক্লিয়ার কিনা ওকে এবার তোমার বইয়ের 2 নাম্বার করাচ্ছি y স্কয়ার ইকুয়ালস টু 4px পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী হলে তার উপকেন্দ্র ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। কোনো একটা পরাবৃত্ত সাপোজ 3,2 বিন্দুটা তার উপর অবস্থিত, এর মানে নিশ্চয়ই পরাবৃত্তটা 3,2 বিন্দু দিয়ে যায়। এই 3,2 বিন্দু দিয়ে যায় মানে কি এই বিন্দু দ্বারা সে সিদ্ধ হয়। তাহলে এটা আমাকে বুঝতে হবে, এর মানে বিন্দুটাকে তুমি পরাবৃত্তের ইকুয়েশনে বসাই দিতে পারবা। তাহলে কোনো একটা পরাবৃত্ত কোনো একটা বিন্দু দিয়ে যায় বা কোনো একটা বিন্দু কোনো একটা পরাবৃত্তের উপর অবস্থিত, এর মানে হচ্ছে ওই বিন্দু দ্বারা ওই পরাবৃত্তটি সিদ্ধ হয়। এবার আসো, এবার হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4px পরাবৃত্তটি 3,2 বিন্দুগামী। এই পরাবৃত্তটা এত বিন্দুগামী, একবারে চোখ বন্ধ করে মাথায় রাখবা এই বিন্দু দ্বারা এই পরাবৃত্তটা সিদ্ধ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমাদের সলিউশনের দিকে যাই, y স্কয়ার ইকুয়ালস টু 4px এটা কোন বিন্দুগামী 3, -2, দ্যাট মিনস x এর মান 3, y এর মান -2। তাহলে -2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 × 3 × x ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 ইকুয়ালস টু 12 phi। তাহলে আমরা এখান থেকে বলতে পারি phi ইকুয়ালস টু 1/3। এর মানে অলরেডি phi এর মান জেনে গেছি। তাহলে ইকুয়েশনটা কেমন হবে, y স্কয়ার ইকুয়ালস টু 4, phi মান হচ্ছে 1/3 আর x। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর মান হচ্ছে 1/3। এবার তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে তার উপকেন্দ্র। উপকেন্দ্র আমরা জানি a, 0, a, 0 মান হচ্ছে 1/3, 0। তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a, 4a মান হচ্ছে 4 × আমাদের 1/3, এর মান হচ্ছে আমাদের 4/3। তোমাকে বললো নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ আমরা জানি x ইকুয়ালস টু a। তাহলে x ইকুয়ালস টু a এর জায়গায় 1/3, এর মানে 3x ইকুয়ালস টু 1, এর মানে 3x - 1 ইকুয়ালস টু 0। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে জাস্ট এটাই শিখাতে চাইছিলাম, কোনো একটা পরাবৃত্ত কোনো একটা বিন্দুগামী হলে সেই বিন্দু দ্বারা যে পরাবৃত্তটা সিদ্ধ হয় সেটা তোমাদেরকে বুঝাতে চাইছিলাম। এটুক সবাই বুঝছো কিনা, এটুক সবাই বুঝছো কিনা সিম্পল একটা ম্যাথ। এবার হচ্ছে চিত্র আঁকা ছোড়া পদ্ধতি শিখাবো, মানে কিভাবে তুমি যে কোনো চিত্র ইজিলি এঁকে ফেলতে পারবে। এক কথায় পরাবৃত্তের সব চিত্র তুমি এক নিয়মে আঁকবা, কিছু টেকনিক ফলো করতে হবে, তাহলে ওই চিত্র সারে তোমার কাটার কোনো সুযোগ নেই।
দেখো অনেকগুলো পরাবৃত্ত আঁকতেছি আমি। একটা আঁকলাম এটা, আরেকটা আঁকলাম হচ্ছে এটা, আরেকটা আঁকলাম হচ্ছে এটা, আরেকটা আঁকলাম হচ্ছে এটা, আরেকটা আঁকলাম হচ্ছে এটা। দেখো অনেক ধরনের পরাবৃত্ত থাকতে পারে, যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারে, সে যে কোনোভাবে। আর আলটিমেটলি এই শেপটাকে আমরা বলতেছি পরাবৃত্ত। এখন পরাবৃত্তের ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই তোমাকে আঁকতে হয়। একটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের সমীকরণ, আর একটা হচ্ছে নিয়ামক রেখা। তিনটে জিনিস, পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তটা এবং নিয়ামক রেখা। তাহলে এটা যদি পরাবৃত্ত হয়, এটাই হচ্ছে তার অক্ষরেখা, এটা হচ্ছে তার নিয়ামক রেখা। এটা যদি পরাবৃত্ত হয়, এটা হচ্ছে তার অক্ষরেখা, এটা হচ্ছে তার নিয়ামক রেখা। এটা যদি পরাবৃত্ত হয়, এটা তার অক্ষরেখা, এটা তার নিয়ামক রেখা। এটা যদি পরাবৃত্ত হয়, এটা তার অক্ষরেখা, এটা তার নিয়ামক রেখা। এটা যদি পরাবৃত্ত হয়, এটা তার অক্ষরেখা, এটা তার নিয়ামক রেখা। তুমি কি করলা, তুমি আঁকলে এটা, এটাই আমার চিত্র। একটা জিনিস খেয়াল করো, আমি এই চিত্রটাকে এখানে এনে বসাই দিলাম, আমি এই চিত্রটাকে এভাবে ঘুরাইয়ে এখানে এনে বসাই দিলাম, এই চিত্রটাকে ঘুরাইয়ে এখানে এনে বসাই দিলাম, এই চিত্রটাকে এখানে এনে বসাই দিলাম, অথবা আমি চিত্রটাকে এবারে এই খাতাটাকে ঘুরিয়ে দিলাম। এক কথায় আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকটা হচ্ছে, আমি এটাকে এভাবে লিখলে কোনো ভুল নাই। আমি কি করছি, এই দাগটা আঁকছি, এই দাগটা, এই চিত্রটা, এই চিত্রটা, এই নিয়ামকটা, এই নিয়ামকটা। কিন্তু আমি যদি এখানে এখন লিখি এটা এক্স, এটা ওয়াই, এবার যাইয়া আমি যদি বলি এটা 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 ভুল। তাহলে আমরা কি করব, আমরা সব সময় ম্যাথ করার ক্ষেত্রে চিত্র আঁকবো এটা, কোনো এক্স আর কোনো ওয়াই দিব না। তাহলে সিম্পল হিসাব, আমি কোনো এক্স দিই নাই, তাহলে তুমি কেন এটাকে এক্স অক্ষ চিন্তা করবা? তুমি ওইটা আসলে যেরকম তার অক্ষ চিন্তা করবা। অর্থাৎ আমি যে চিত্র এটা আঁকি, আমি যদি বলি যে এটা, তাহলে এটা দ্বারা মিন করতেছে এই অক্ষটা, এটা দ্বারা নিয়ামক রেখা। আমি যদি বলি এটা, এটা দ্বারা মিন করতেছে সেই অক্ষটা, এটা দ্বারা নিয়ামক রেখাটা। তবে এখানে এক্স আর ওয়াই দেওয়া যাবে না। এবার তুমি দিতে পারবা এস, এবার তুমি দিতে পারবা পি, এবার তুমি দিতে পারবা এম, কোনো সমস্যা নাই। তাহলে পরাবৃত্তের চিত্র আঁকার সময় আমরা কখনো এক্স আর ওয়াই দিব না। অর্থাৎ এটা এক্স অক্ষ হোক আর না হোক, আমার কথা হচ্ছে আমার এবার যেটাই হোক আমার কোনো টেনশন নাই, কারণ চিত্র আমি এভাবে আঁকলে এখানে আমাদের ভুলের কোনো চান্স নাই। ওই কারণে তোমাকে মাথায় রাখতে হবে, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে একটু বুঝছো কিনা? তুমি এভাবে এঁকে দিবা, কি কি চিত্রটা আঁকলাম, অক্ষরেখা আঁকলাম, নিয়ামক রেখা আঁকলাম, এনাফ, আর কিচ্ছু করা লাগবে না। আর যা যা তোমার লাগে তুমি তা করবা, তবে এক্স ওয়াই দিব না, এটা দেওয়াটা ভুল। এটা দিলে তখন তোমার জায়গায় স্যারে ভুল ধরতে পারবে, এখন তোমার স্যারে ভুল ধরার কোনো চান্স নাই। ও একটু আগের ম্যাথটাতে মনে হয় নিয়ামকের সমীকরণ আমি এক্স ইকুয়াল টু এ লিখে ফেলছি, এক্স ইকুয়াল টু মাইনাস এ হবে, একটু বলেছিল, ঠিক করে নিও। এটুকু আশা করি সবার ক্লিয়ার। এবার লাস্ট ম্যাথ করাবো আজকের জন্য, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। টাইপ
দেখো তাহলে উপকেন্দ্র নিয়ামক রেখা। নিয়ামক রেখা বলতে এই রেখার সমীকরণ মিন করতেছে, আর উপকেন্দ্র বলতে উপকেন্দ্রের স্থানাঙ্ক মিন করতেছে। তাহলে বুঝতে পারলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক মিন করতেছে আর নিয়ামকের সমীকরণ মিন করতেছে। তাহলে যদি কখনো উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি কখনো নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে, সাথে সাথে কণিকের সমীকরণ বের করার নিয়ম। একবারে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এসপি ইকুয়ালস টু ইপিএম ইউজ করে ফেলবা, শেষ। যদি বলে পরাবৃত্ত, তখন ই এর মান 1, আমরা যদি ই এর মান 1, তখন এটা হবে এসপি ইকুয়ালস টু পিএম। বাট উপবৃত্ত বা অধিবৃত্ত হলে ই এর মান দেয়া থাকবে। তাহলে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে কণিকের সমীকরণ বের করার পদ্ধতি হচ্ছে এসপি ইকুয়ালস টু ইপিএম, এসপি ইকুয়ালস টু ইপিএম। তার মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে, যদি এটা পরাবৃত্ত হয় ই এর মান আমি জানি 1, বাট যদি উপবৃত্ত বা অধিবৃত্ত হয় তখন ই এর মান জানি না, সেক্ষেত্রে ই এর মান তোমাকে দেওয়া থাকবে। সেক্ষেত্রে ই এর মান কি থাকবে? দেওয়া থাকবে। ই এর মান যা দেওয়া থাকে সেটা তুমি ইউজ করতে পারবা। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আশা করি একটু বুঝতে পারছো। আর তোমাদেরকে বলে রাখি, এই টাইপের যে ম্যাথগুলা পুরা কণিকের মধ্যে, পুরা কণিক, এমন না যে শুধু পরাবৃত্ত, শুধু উপবৃত্ত, শুধু পুরা কণিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই টাইপ। আশা করি বুঝাইতে পারছি। নিয়ম একটাই, আমার নিয়ম, আশা করি মিলে যাবে। সূত্র জেনে রাখা জরুরি। কি জেনে রাখবা? কোন একটা বিন্দু যদি a অফ x1, y1 হয়, আরেকটা বিন্দু যদি b অফ x2, y2 হয়, তাহলে a থেকে b বিন্দুর দূরত্ব ab সমান হবে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র তোমরা আশা করি জানো। তাহলে আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী বের করার যে সূত্রটা, এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে। আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি, কোন একটা বিন্দু আছে এখানে x1, y1, এই বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর লম্ব টানবো। কোন একটা সরলরেখার উপর যদি লম্ব টানি, এই লম্ব দূরত্বটা হচ্ছে d, লম্ব টানবো। এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে ax + by + c = 0। তাহলে এই লম্ব দূরত্ব d এর ইকুয়েশন কিভাবে বের করবা? দেখো, তোমাকে যেভাবেই থাকুক, অনেক সময় ডান পক্ষে 0 থাকে না, কনস্ট্যান্ট থাকে। সেই কনস্ট্যান্টটাকে বামে আইনে 0 বানাইতে হবে। বানানোর পর বাম দিকে যেটা আছে সেসব জায়গায় x আর y এর জায়গায় এটা বসাই দিবা। এখানে যা দেওয়া থাকবে, এখানে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সেই স্থানাঙ্ক বসাবা। মনে করো 3, 2 দেওয়া আছে, x এর জায়গায় 3, y এর মান 2। এখানে যদি x আর y দেওয়া থাকে, x এর জায়গায় x মানে তো x তো আছেই, y এর জায়গায় y বসাবা। এখানে x1, y1 থাকলে x1, y1 বসাবা। এক কথায় এখানে x আর y এর মান যা আসে সেটা এখানে বসাই দিবা। তাহলে ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b²। এখনো হয় নাই তার পরমান, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ। তাহলে তাহলে আমাদের এটা হচ্ছে কি, দূরত্ব বের করার ফর্মুলা। কখনো যদি দূরত্বকে স্কোয়ার করা হয়, তাহলে পাবা ax1 + by1 + c
হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার করলে, আর এখানে স্কোয়ার করলে তো রুটটা চলে যাবে। তাহলে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব, ফার্স্ট ইয়ারের সরলরেখার কনসেপ্ট, তার সূত্র হচ্ছে এটা, বিন্দুটা বসাই দিবা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এতটুকু সবার বুঝে আসছে কিনা? আসলে আমি একটা ম্যাথ করাবো, এই ম্যাথের মাধ্যমে আজকের ক্লাস শেষ। একটু সবার ক্লিয়ার কিনা বলো? একটাই ম্যাথ করাবো, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই ম্যাথটা বুঝলে এই চ্যাপ্টারের অন্তত 5-10টার মতো ম্যাথ করতে পারবা। উপবৃত্তের মধ্যে অন্তত প্রায় 10টার মতো ম্যাথ করতে পারবা, অধিবৃত্তের মধ্যে অন্তত 10টার মতো ম্যাথ করতে পারবা, মানে সেম। এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখি তুমি বুঝতে পারতেছো এটা এক্স অক্ষেও নয়, ওয়াই অক্ষেও নয়, অন্য কোনো জায়গায় হয়তো আছে। এর মানে বুঝতে পারতেছো এটা কেমন আছে তুমি জানো না। আবার একটা নিয়ামক রেখা দেওয়া আছে, নিয়ামক রেখাটা কেমন তুমি সেটাও বুঝতে পারতেছো না। সো টেনশন নাই, সোরা পদ্ধতি আছে। এখানে কোনো ভুলেও এক্স ওয়াই দিব না, তাইলে ঠিক আছে। উপকেন্দ্র কত? -8, -2। এখন কেউ প্রশ্ন করো ভাইয়া ওয়াই এর মান কেন 0? না, কোনো প্রশ্ন করার দরকার নেই, কারণ আমি তো বলিনি তোমাকে এটা এক্স অক্ষ। আমি বলছি এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ হইলে আমার কোটির মান 0 হইতো। এই নিয়ামক রেখা যেটা দেওয়া আছে তার সমীকরণ 2x - y = 9। তো আমরা এইভাবে লিখবো 2x - y - 9 = 0, কারণ আমি ওই যে বলছিলাম একটু আগে ডান দিকে 0 বানাইতে হয়। এটার সমীকরণ 2x - y - 9 = 0। উপবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু নিয়ে নিলাম P of x, y। তাহলে বলা যায় ভাইয়া SP PM। সো আমরা বলতে পারি SP = PM। এখন তোমার কি করতে হবে খেয়াল করো, একবারে সোজা উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, বলছে পরাবৃত্ত, তাই আমি এর মান 1 জানি। উপবৃত্ত বা অধিবৃত্ত বললে এর মান দেওয়া থাকতো। তাহলে আমরা ডাইরেক্ট শুরু করে দিব ভাইয়া। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে SP = PM। তাহলে আমরা লিখতে পারি SP² = PM²। স্কোয়ার কেন করছে বুঝছো তো? ওই যে তুমি এস আর পি বিন্দু দূরত্ব যখন বের করো উপরে একটা রুট আসবে না, রুটটাকে তাড়ানোর জন্য।
অথবা পরের লাইনে করতে পারো। আচ্ছা যাও ওইখানে আগে করে ফেললে লেখা কম লাগে, এটাই আর কি সুবিধা। এস থেকে পি বিন্দু দূরত্ব বের করবো কিভাবে? দুইটা বিন্দু, তাহলে ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস মাইনাসে প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার। রুট কেন দিনে বুঝছো তো? ওই রুটের স্কোয়ার চলে গেছে। পি এম মানে কি? তাহলে এসপি মানে হচ্ছে এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা করলাম। দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। আর পি এম মানে কি? পি বিন্দু থেকে এই যে রেখাটা নিয়ামক রেখা, তার উপর লম্ব টানছি, তাই না? পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব টানলাম, এই লম্ব দূরত্বটা হচ্ছে পি এম। এটা কিন্তু লম্ব টানছি। তাহলে পি বিন্দু থেকে যখন তুমি লম্ব টানলা, তাহলে আমার নিয়ম কি ছিল? রেখার বাম পক্ষটা, সেখানে এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসাই দিব। তো এই বিন্দুতে এক্স মানে তো এক্স, তো এক্স মানে এক্স বসাই দিলাম, ওয়াই মানে ওয়াই এর জায়গায় ওয়াই বসাই দিলাম। অন্য কেউ থাকলে তাদেরকে বসাই দিলাম, যেহেতু অন্য কেউ নাই, যেটা আছে এটা বসাইলাম। ডিভাইডেড বাই রুট ওভার কত? এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। এক্স এর সহগ কত? 2, 2 স্কোয়ার করলে 4, ওয়াই এর সহগ -1, -1 স্কোয়ার করলে হচ্ছে 1। এটা তো দূরত্বের মান, তার পরম মান, তাকে বর্গ করলাম। তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে রুট চলে যাবে। ওই জন্য আমি যেহেতু আগে স্কোয়ার করে রাখছি, আচ্ছা একটা কাজ করি, তোমাদের কাছে এটা একটু বিদঘুটে মনে হবে, এর থেকে বেটার এটাই দিই। এসপি ইকুয়ালস টু পি এম, পরের লাইনে বর্গ করি। তোমাদের অনেকে এখন আমাকে প্রশ্ন করা শুরু করবা, আমি এত প্রশ্ন আনসার দিব না, এটাই ভালো। এটা আছে ওকে। তাহলে এস থেকে পি বিন্দু দূরত্ব বের করলাম, আর পি থেকে এই রেখার উপর লম্ব টানলাম, পি থেকে এই রেখার উপর লম্ব টানলাম, এই লম্ব দূরত্ব বের করলাম। এখন এবার এটাকে রুট তাড়ানোর জন্য বর্গ করব। বর্গ করলে এইদিকে হয় এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার রুট ওভার 4 প্লাস 1 মানে 5, রুট 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5। এখন আমি 5 দ্বারা এদিকে গুণ করব, এদিকে হোল স্কোয়ারের ফর্মুলা করব, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 8 2 16, 16x প্লাস 8 8 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমরা জানি। তাহলে মনে মনে যদি আমরা 2xকে a ধরি, মাইনাস ওয়াইকে বি ধরি, মাইনাস 9কে সি ধরি, তাহলে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, এই যে 2x হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে -9 হোল স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে 2x, বি মানে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস 2bc, বি মানে হচ্ছে মাইনাস ওয়াই, সি মানে হচ্ছে -9 প্লাস 2ca, 2c মানে হচ্ছে -9, এ মানে হচ্ছে 2x। এবার 5 দ্বারা সবাইকে গুণ করে দাও, এদিকে ক্যালকুলেশন করো, সবাইকে এক পাশে আইনা যোগ বিয়োগ করো, করার পর তুমি যে লাইনটা পাবা সেটা হচ্ছে এটা। এবং এটাই তোমার আনসার। অনেকে যে কাজটা করে এটাকে আবার হোল স্কোয়ার ফরম্যাটে রূপান্তর করে একটু বড় করে, কোনো দরকার নাই, এতটুকু রেখে দিয়ে এটাই আমার আনসার হবে। কারণ মনে আছে ওই যে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ সমীকরণ ছিল তার মতো করে, তাহলে আমরা বলবো এটাই আমার আনসার, এভাবে রেখে দিব, আর কোনো কিছু এক্সট্রা দেওয়ার দরকার নেই, বইতে দেওয়া আছে কোনো দরকার নেই। এতটুকুর মধ্যে আমার আনসার, একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা, এই টেক্সটে সব ম্যাথ এভাবে করতে হবে। এতটুকু বুঝছি কিনা?
এতটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার থাকলে আমার এখানেই শেষ, এবং হোমওয়ার্কগুলো আমি মেসেঞ্জারে দিয়ে দিব। আচ্ছা, একজনের প্রশ্ন করলো তৃতীয় লাইনে পরম মানটা কোথায়? তোমার আনসারটা আমি দিয়ে দিই। মনে করো আমাদের আছে 2x - 5 পরম মান। এই পরম মান তুলে দেওয়া মানে বাস্তব সংখ্যা আমরা বলছিলাম প্লাস মাইনাস দেওয়া। তাহলে আমি যদি বলি এবার 2x - 5 এটাকে হোল স্কোয়ার করা, এর মানে নিশ্চয়ই প্লাস মাইনাস 2x - 5 এটাকে হোল স্কোয়ার করা, আর এটাকে হোল স্কোয়ার করলে প্লাসটাও প্লাস হয়ে যাবে, মাইনাসটাও প্লাস হয়ে যাবে। এক কথায় 2x - 5 হোল স্কোয়ার থাকে। সিমিলার প্রসেস ফর দিস লাইন। এখানে তোমার দেখো আমাদের যে পরম মানটা তুললে প্লাস মাইনাস আসতো, তাকে স্কোয়ার করলে প্লাসও প্লাস হয়ে যেত, মাইনাসও প্লাস হয়ে যেত। ওই কারণে আমি যেহেতু স্কোয়ার করছি, আমি কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসার সময় বর্গ করছি, পাশে লিখে দিতে পারি বর্গ করে। আমি বর্গ করছি, তো বর্গ করলে রুট চলে গেল, বর্গ করলে আমার পরম মানের ক্ষেত্রে সেই প্লাস মাইনাসটাও প্লাস হয়ে যাবে। সো আমাদের পরম মান দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আর কারো কোনো কুইক কোয়েশ্চেন? সুমাইয়া ইসলাম প্রশ্ন করছিল, তোমার প্রশ্নের আনসার ক্লিয়ার কিনা? সুমাইয়া ইসলামের প্রশ্ন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি শেষ করে দিব। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারের ভিতরে আরও ম্যাথ করব, খুব ইজিলি আমরা বুঝাবো। আমরা আমাদের সিঙ্গেল প্রসেসে যাব আস্তে আস্তে। সো আশা করি খুব একটা কঠিন মনে হবে না আমাদের। ইনশাআল্লাহ আমরা খুব ভালো করে কনিক্সটা শেষ করতে পারবো। আর কনিক্স থেকে তোমরা জানো একটা সৃজনশীল মাস্ট থাকে আমাদের এসএসসি পরীক্ষা খ অংশে পুরো একটা সৃজনশীল থাকে অনলি কনিক্স থেকে, এবং এই কনিক্সের সাথে কোনো কিছু মিক্স আকারে থাকে না। সৃজনশীলে ক খ গ সবগুলোতে আমার কনিক্স থেকে প্রশ্ন হয়। সো আশা করি কনিক্সটা পুরোটা কভার করলে পুরো একটা সৃজনশীল পাবা, আর 2 থেকে 3টা এমসিকিউ পাবা। সো আমাদের এই সাবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। ইমাম সাইদ প্রশ্নগুলো রুটের ক্ষেত্রে, রুটটাকে তো স্কোয়ার করলে আমাদের এটা, রুটটাকে তো স্কোয়ার করলে আমাদের চলেই যাচ্ছে। যেমন ইভান সাইদ প্রশ্ন করলো যদি রুট থাকে, তো তোমার দেখো না, মনে করে এরকম আছে √2x - 5, হ্যাঁ, x/√5 পরম মান। তো তুমি যদি পরম মান তুলে দাও, এখানে আসবে প্লাস মাইনাস x /√2x - 5, হ্যাঁ। এবার তুমি তাকে বর্গ করলে কি হবে? এটাকে বর্গ করা মান হচ্ছে এটাকে বর্গ করা, প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল, এক্সটা এক্স স্কোয়ার হয়ে গেল, রুটটা স্কোয়ার হয়ে 2x - 5 হলো। সেই কাজটা হয়েছে। নিচের রুটটা স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাচ্ছে, এর রুটটা চলে যাচ্ছে, সেটাই আমরা করছি। তো আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার।